তুমি কি কখনো ভেবে দেখেছ যে জল তোমার জীবন বাঁচানোর কথা, সেই জলই কেন আজ তোমার শরীরের ভেতরে রোগের বীজ বপন করছে? আমাদের শরীরের 70% হল জল। অর্থাৎ তুমি যা পান করছো তা কেবল তোমার তৃষ্ণা মেটাচ্ছে না, বরং তোমার রক্ত, তোমার কোষ এবং তোমার ডিএনএর গঠন তৈরি করছে। কিন্তু আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন যোগশাস্ত্রের এক চাঞ্চল্যকর তথ্য বলছে, আমরা যেভাবে জল পান করছি তাতে জল তার জীবনী শক্তি হারিয়ে ফেলেছে। আজকের এই আলোচনা কোনো সাধারণ স্বাস্থ্য টিপস নয়। আজ আমরা প্রবেশ করব জলের সেই রহস্যময় জগতে যেখানে বিজ্ঞান আধ্যাত্মিকতার সাথে হাত মেলায়। আমরা জানব কেন একজন যোগী বা ঋষি জল পান করার আগে তাকে প্রণাম করেন বা মন্ত্রোচ্চারণ করেন। এটা কি কেবলই অন্ধবিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোয়ান্টাম ফিজিক্সের কোনো গভীর রহস্য? চলো আজ তোমার জলের গ্লাসের ভেতর লুকিয়ে থাকা সেই অদেখা জগৎকে উন্মোচন করি। বিজ্ঞান আমাদের শিখিয়েছে জল হল H2O, কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে জলের রাসায়নিক গঠনের বাইরেও এক অদ্ভুত মেমোরি বা স্মৃতিশক্তি আছে। নোবেল জয়ী বিজ্ঞানী লুক মন্টানিয়ার এবং জাপানি গবেষক ডক্টর মাসারু ইমোটো প্রমাণ করেছেন যে জল তার চারপাশের পরিবেশ, শব্দ, এমনকি মানুষের চিন্তাভাবনা থেকেও তথ্য সংগ্রহ করতে পারে। তুমি যখন প্লাস্টিকের বোতলে বা লোহার পাইপের মধ্য দিয়ে তীব্র গতিতে আসা জল পান করো, তখন সেই জলের অণুগুলো ভেঙে যায়। উচ্চ চাপে এবং কৃত্রিম পরিবেশে জলের প্রাকৃতিক জ্যামিতি নষ্ট হয়ে যায়। একে বলা হয় ডেড ওয়াটার বা মৃত জল। এই জল যখন তোমার শরীরে প্রবেশ করে, তখন তা তোমার কোষের সাথে সঠিকভাবে সংযোগ স্থাপন করতে পারে না। যোগশাস্ত্রে বলা হয়, জলকে যেভাবে রাখা হয় এবং যেভাবে স্পর্শ করা হয় তার গুণাগুণ বদলে যায়। তুমি যদি রাগের মাথায় বা দুশ্চিন্তা নিয়ে জল পান করো, তবে সেই জলের আণবিক গঠন এমনভাবে পরিবর্তিত হয় যা তোমার শরীরের জন্য বিষের সমান কাজ করে। একটু ভেবে দেখো, প্রকৃতির বুকে জল কিভাবে চলে। পাহাড়ি ঝর্ণা বা নদীর জল পাথরকে আঘাত করে, বাঁক নিয়ে এবং মুক্ত বাতাসে অক্সিজেনের সংস্পর্শে এসে প্রবাহিত হয়। এই গতির কারণে জল হয় স্ট্রাকচারালি অ্যাক্টিভ। কিন্তু তোমার বাড়িতে যে জল আসছে তা দীর্ঘ সময় প্লাস্টিকের পাইপের ভেতর দিয়ে দমবন্ধ অবস্থায় আসছে। বিজ্ঞান বলছে, জল যখন পাইপের সরু বাঁকগুলোতে বারবার ধাক্কা খায়, তখন তার মধ্যে থাকা ইলেকট্রনগুলো ভারসাম্য হারায়। ফলে জল তার ভাইব্রেশনাল এনার্জি হারিয়ে ফেলে। তুমি হয়তো ফিল্টার করে জল পরিষ্কার করছো, কিন্তু তার শক্তি কি ফিরে পাচ্ছ? উত্তর হলো না। তুমি কেবল পরিচ্ছন্ন জল খাচ্ছ, জীবন্ত জল নয়। আর এই কারণেই প্রচুর জল খাওয়ার পরেও অনেক সময় আমাদের ক্লান্তি দূর হয় না বা হজমের সমস্যা থেকেই যায়। তুমি কি দেখেছ মন্দিরে বা আশ্রমে জলকে সবসময় তামা বা পিতলের পাত্রে রাখা হয়, এবং পান করার আগে কেন তাকে পরম শ্রদ্ধার সাথে গ্রহণ করা হয়? এর পেছনে রয়েছে এক গভীর বৈজ্ঞানিক সত্য। যোগীদের মতে জল হল পঞ্চভূতের অন্যতম একটি উপাদান। জলকে স্পর্শ করার আগে যদি তাকে সঠিক ইন্টেনশন বা সংকল্প দেওয়া হয়, তবে তার আণবিক গঠন আমূল বদলে যায়। ডক্টর মাসারু ইমোটোর সেই বিখ্যাত পরীক্ষায় দেখা গিয়েছিল, জলের সামনে যখন ভালোবাসা বা কৃতজ্ঞতা শব্দগুলো উচ্চারণ করা হয়, তখন অণুবীক্ষণ যন্ত্রের নিচে জলের স্ফটিকগুলো অপূর্ব সুন্দর হীরের মতো আকৃতি ধারণ করে। আবার যখন ঘৃণা বা কুরুচিপূর্ণ কথা বলা হয়, তখন সেই স্ফটিকগুলো বিশৃঙ্খল এবং কুৎসিত হয়ে যায়। তাই যোগীরা যখন জল পান করেন, তারা জলকে কেবল একটি তরল হিসেবে দেখেন না। তারা সেই জলের মধ্যে প্রাণশক্তি সঞ্চার করেন। তারা জানেন যে আমাদের শরীরের ভেতরে থাকা জল যদি বিশৃঙ্খল হয়, তবে মনও বিশৃঙ্খল হবে। আর যদি শরীরের জল সুশৃঙ্খল এবং শান্ত থাকে, তবে রোগ ব্যাধি আমাদের স্পর্শ করতে পারবে না। আধুনিক শরীর বিজ্ঞান বলছে, আমাদের কোষের ভেতরে যে জল থাকে তা সাধারণ তরল নয়। একে বলা হয় এক্সক্লুশন জোন ওয়াটার বা ফোর্থ ফেজ অব ওয়াটার। ডক্টর জেরাল্ড পোলাক দেখিয়েছেন যে এই চতুর্থ স্তরের জল অনেকটা জেলের মতো এবং এটি বৈদ্যুতিকভাবে চার্জ। আমাদের শরীরের প্রতিটি কাজ, পেশি সংকোচন থেকে শুরু করে মস্তিষ্কের সিগন্যাল, সবই নির্ভর করে এই জলের চার্জের ওপর। যখন আমরা কল থেকে আসা সরাসরি মৃত জল পান করি, তখন আমাদের শরীরকে অনেক শক্তি খরচ করতে হয় সেই জলকে জীবন্ত বা চার্জ করতে। ফলে আমাদের জীবনী শক্তি বা ওজঃশক্তি ক্ষয় হয়। কিন্তু যদি আমরা জলকে আগে থেকেই সঠিকভাবে শোধন বা চার্জ করতে পারি, তবে সেই জল আমাদের জন্য অমৃত হয়ে ওঠে। তুমি হয়তো ভাবছ, আমি তো সাধারণ মানুষ, আমি কিভাবে আমার সাধারণ জলকে যোগীদের মতো শক্তিতে রূপান্তরিত করব? এর উত্তর লুকিয়ে আছে প্রাচীন ভারতের তাম্রশাসন এবং মহাজাগতিক শক্তির সমন্বয়ে।
জলকে বিষ থেকে মুক্ত করে দেবগুণে গুণান্বিত করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ, কিন্তু তার প্রভাব হিমালয়ের মতো বিশাল। তুমি লক্ষ্য করে থাকবে, প্রাচীনকাল থেকেই জল রাখার জন্য তামার পাত্র ব্যবহার করা হয়। এর পেছনে কেবল ঐতিহ্য নেই, রয়েছে বিশুদ্ধ বিজ্ঞান। যখন তুমি জলকে অন্তত 8 ঘন্টা তামার পাত্রে রাখো, তখন তামা থেকে কিছু তামাটে কণা জলের সাথে মিশে যায়। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় অলিগোডাইনামিক ইফেক্ট। তামার সংস্পর্শে এলে জলের ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক প্রাকৃতিকভাবে ধ্বংস হয়ে যায়। কিন্তু এর চেয়েও বড় রহস্য হল, তামা জলকে অ্যালকালাইন বা ক্ষারীয় করে তোলে। আমাদের আধুনিক খাদ্যাভ্যাস শরীরকে অ্যাসিডিক করে দেয়, যা ক্যান্সার থেকে শুরু করে আর্থ্রাইটিস পর্যন্ত সমস্ত রোগের মূল কারণ। তামার পাত্রে রাখা জল শরীরের সেই অম্লতাকে প্রশমিত করে ভারসাম্য ফিরিয়ে আনে। তবে সাবধান, যদি তুমি জল সরাসরি তামা থেকে পান না করে অন্য পাত্রে ঢালো, তবে খেয়াল রাখবে যেন সেই পাত্রটি প্লাস্টিকের না হয়, কারণ প্লাস্টিক জলের সেই অর্জিত শক্তিকে মুহূর্তেই নষ্ট করে দেয়। তুমি জানো, আমাদের শরীরের স্নায়ুতন্ত্র এবং জল পানের ভঙ্গির মধ্যে এক গভীর যোগসূত্র রয়েছে। তুমি যখন দাঁড়িয়ে দ্রুতগতিতে জল পান করো, তখন জল সরাসরি তোমার খাদ্যনালী দিয়ে তীব্র চাপে পাকস্থলীতে গিয়ে আঘাত করে। একে বলা হয় টার্বুলেন্ট ফ্লো। এই তীব্র গতিতে জল পড়ার ফলে পাকস্থলীর দেয়াল এবং সংলগ্ন অঙ্গগুলোর ক্ষতি হয়। কিন্তু তার চেয়েও ভয়ানক ব্যাপার হল, দাঁড়িয়ে জল পান করলে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা ফাইট অর ফ্লাইট মোড সক্রিয় হয়ে যায়। এর ফলে শরীর জলকে পুষ্টি হিসেবে গ্রহণ করার বদলে একটি আঘাত হিসেবে গ্রহণ করে। অন্যদিকে, যখন তুমি শান্ত হয়ে বসে ছোট ছোট চুমুকে জল পান করো, তখন জল তোমার লালার সাথে মেশার পর্যাপ্ত সময় পায়। আমাদের লালা হল অত্যন্ত ক্ষারীয়, এটি পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে তোলে। যোগশাস্ত্রে বলা হয়, জলকে চিবিয়ে খাও এবং খাবারকে পান করো। অর্থাৎ জলকে মুখে কিছুক্ষণ রেখে লালার সাথে মিশিয়ে তবেই গিলতে হবে। বিজ্ঞান বলছে, আমাদের শরীরের নিজস্ব একটি রিদম বা ছন্দ আছে। তুমি কখন জল খাচ্ছ তা ঠিক করে দেবে সেই জল তোমার জন্য অমৃত হবে নাকি আবর্জনা। এক ভোরের ব্রহ্ম মুহূর্ত, ঘুম থেকে ওঠার পর যখন তুমি প্রথম জল পান করো, তখন সেটি তোমার কোলন বা বৃহদন্ত্রকে পরিষ্কার করতে সাহায্য করে। এই সময় যদি তুমি সামান্য উষ্ণ জল পান করো, তবে তা তোমার শরীরের জমে থাকা টক্সিন বা আম বের করে দেয়। 2 খাবারের মাঝে জল, এটিই হলো সেই মস্ত বড় ভুল যা আমরা প্রায় সবাই করি। আয়ুর্বেদ বলে, খাবারের ঠিক আগে বা পরে জল পান করা মানে হলো তোমার ভেতরের জঠরাগ্নি নিভিয়ে ফেলা। যখন তুমি খাবার খাও, পাকস্থলী হজমের জন্য অ্যাসিড তৈরি করে। কিন্তু তুমি যদি তখনই জল ঢেলে দাও, তবে সেই অ্যাসিড পাতলা হয়ে যায় এবং খাবার হজম হওয়ার বদলে পেটের ভেতর পচতে শুরু করে। আর এই পচন থেকেই জন্ম নেয় গ্যাস, অ্যাসিডিটি এবং দীর্ঘমেয়াদী রোগ। আমরা জানি জোয়ার ভাটা হয় চাঁদের আকর্ষণে। যদি সমুদ্রের বিশাল জলরাশি চাঁদের শক্তিতে প্রভাবিত হতে পারে, তবে তোমার শরীরের 70% জল কি হবে না? প্রাচীন যোগীরা পূর্ণিমার রাতে জলকে খোলা আকাশে চাঁদের আলোয় রেখে দিতেন। কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী, চাঁদের আলোর ফোটন কণাগুলো জলের আণবিক বিন্যাসকে অত্যন্ত শান্ত এবং শীতল করে তোলে। এই জল পান করলে স্নায়বিক দুর্বলতা দূর হয় এবং মনের অস্থিরতা কমে যায়। এটি কেবল আধ্যাত্মিক কথা নয়, এটি হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে জলের শক্তি বৃদ্ধি করার এক অনন্য পদ্ধতি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমি যদি শহরে থাকি এবং আমার কাছে তামার পাত্র বা চাঁদের আলোয় জল রাখার সুযোগ না থাকে, তবে আমি কিভাবে আমার জলকে জীবন্ত করব? বিশ্বাস করো, তোমার নিজের শরীরের ভেতরেই এমন এক শক্তি আছে যা দিয়ে তুমি সাধারণ কলের জলকেও উচ্চ কম্পনসম্পন্ন ঔষধে পরিণত করতে পারো। এর জন্য কোনো দামি ফিল্টারের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল একটি বিশেষ মানসিক ফ্রিকোয়েন্সি। রাশিয়ান বিজ্ঞানী কনস্ট্যান্টিন কোরোটকভ একটি অসাধারণ যন্ত্র আবিষ্কার করেছিলেন, যা দিয়ে তিনি মানুষের আবেগের প্রভাবে জলের আণবিক পরিবর্তনের চিত্র ধারণ করেন। তিনি দেখেছিলেন, যখন কেউ জলের পাত্রের পাশে বসে ধ্যান করে বা ইতিবাচক চিন্তা করে, তখন জলের এনার্জি ফিল্ড বা আভা কয়েক গুণ বেড়ে যায়। তুমি যখন জলের গ্লাসটি হাতে ধরছ, তখন তোমার হাতের স্পর্শ এবং তোমার মনের চিন্তা জলের ওপর একটি ছাপ ফেলে। তুমি যদি দুশ্চিন্তা, ভয় বা ঘৃণা নিয়ে জল পান করো, তবে সেই জল তোমার শরীরে গিয়ে নেতিবাচক রাসায়নিক বিক্রিয়া তৈরি করবে। এখন তুমি কিভাবে জলকে চার্জ করবে? জল পান করার ঠিক আগে মাত্র 10 সেকেন্ডের জন্য গ্লাসটি 2 হাতের তালু দিয়ে ধরো। চোখ বন্ধ করে মনে মনে বলো, এই জল আমাকে সুস্থ করছে, এটি আমার প্রতিটি কোষকে শান্ত করছে।
এই সাধারণ সংকল্পটি জলের ভৌত গঠন বা ক্রিস্টালাইন স্ট্রাকচার বদলে দেয়। তুমি বিশ্বাস করো বা না করো, তোমার শরীর এই সংকেতটি ঠিকই বুঝতে পারে। এটিই হলো জলের মাধ্যমে নিজের শরীরের সাথে কথা বলার প্রাচীন বিজ্ঞান। প্রাচীনকাল থেকেই কেন জল পান করার আগে বা নদী তর্পণের সময় মন্ত্র পাঠ করা হয়? আধুনিক সাইম্যাটিক্স প্রমাণ করেছে যে নির্দিষ্ট কিছু শব্দ বা কম্পন জ্যামিতিক নকশা তৈরি করতে পারে। ওম বা গায়ত্রী মন্ত্রের মতো পবিত্র ধ্বনিগুলোর একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রয়েছে যা প্রায় 432 হার্জের কাছাকাছি। যখন এই কম্পন জলের সংস্পর্শে আসে, তখন জলের অণুগুলো অত্যন্ত সুসংগত এবং প্রতিসাম্যপূর্ণ বিন্যাসে সেজে ওঠে। একে বলা হয় হেক্সাগোনাল ওয়াটার। এই ষষ্ঠভুজাকৃতি জল কোষের ভেতরে খুব দ্রুত প্রবেশ করতে পারে এবং বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে। তাই যখন তুমি শান্ত মনে বা কোনো পবিত্র ধ্বনি উচ্চারণ করে জল পান করো, সেই জল তোমার ডিএনএর ক্ষত মেরামত করার ক্ষমতা রাখে। একেই যোগীরা বলেন অমৃত। আমরা আজ আধুনিক ফিল্টার আর রিভার্স অসমোসিস সিস্টেমের ওপর নির্ভর করছি, কিন্তু ফিল্টার জল থেকে কেবল ময়লাই দূর করে না, তার মধ্যে থাকা খনিজ উপাদানগুলোকেও প্রায় শূন্য করে দেয়। এই খনিজবিহীন জল যখন শরীরে যায়, তখন সে শরীরের হাড় এবং দাঁত থেকে খনিজ টেনে নিতে শুরু করে। এই সমস্যার একমাত্র এবং শ্রেষ্ঠ সমাধান হল মাটির কলসি বা মৃৎপাত্র। মাটির পাত্রে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে যা জলকে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখে। কিন্তু তার চেয়েও বড় কথা হল, মাটি হল পৃথিবীর প্রতীক। মাটিতে থাকা খনিজ উপাদান এবং পৃথিবীর চৌম্বকীয় শক্তি জলের সাথে মিশে তাকে ভারসাম্যপূর্ণ করে তোলে। তুমি যদি ফিল্টারের জলও ব্যবহার করো, তবে সেই জলকে অন্তত কয়েক ঘন্টা মাটির কলসিতে রেখে দাও। এটি জলকে পুনরায় গ্রাউন্ডিং করে এবং তার প্রাণশক্তি ফিরিয়ে দেয়। যোগশাস্ত্রে বরফ দেওয়া ঠান্ডা জল পান করাকে নিষিদ্ধ করা হয়েছে। কেন? কারণ আমাদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। যখন তুমি বরফ ঠান্ডা জল পান করো, তখন শরীরকে তার পুরো শক্তি ব্যয় করতে হয় সেই জলকে গরম করার জন্য। এর ফলে হজম প্রক্রিয়া থমকে যায় এবং রক্তনালীগুলো সংকুচিত হয়ে পড়ে। দীর্ঘদিন ঠান্ডা জল পান করলে শরীরের মেরিডিয়ান চ্যানেল বা শক্তির নাড়িগুলোতে ব্লকেজ তৈরি হয়। তাই জল সবসময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় অথবা শরীরের তাপমাত্রার কাছাকাছি রেখে পান করা উচিত। এটি শরীরের অভ্যন্তরীণ শক্তির অপচয় রোধ করে। তুমি হয়তো ভাবছ, জলের সাথে আমার সম্পর্ক কি কেবল শারীরিক সুস্থতার মধ্যেই সীমাবদ্ধ? না, এর গভীরতা আরও অনেক বেশি। আমাদের শরীরের ভেতরে থাকা এই জলই আসলে আমাদের চেতনার ধারক। আমাদের পূর্বপুরুষরা কেন তীর্থের জল বা পবিত্র গঙ্গার জলকে পরম শ্রদ্ধার সাথে ঘরে রাখতেন? গঙ্গাজল বা বিভিন্ন তীর্থস্থানের জল কেন বছরের পর বছর বোতলে রাখলেও নষ্ট হয় না? কেন এই জলে দুর্গন্ধ হয় না বা পোকা ধরে না? সাধারণ বিজ্ঞান হয়তো বলবে এতে সালফার বা বিশেষ খনিজ আছে, কিন্তু প্রকৃত সত্য আরও গভীর। এই জলগুলো এমন সব স্থানে থাকে যেখানে হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ মানুষ উচ্চতর সংকল্প এবং প্রার্থনার স্পন্দন ছড়িয়েছে। জল সেই স্পন্দনকে শোষণ করে নিজের ভেতরে জমা করে রেখেছে। যখন তুমি সেই জল পান করো বা শরীরে স্পর্শ করো, তখন সেই উচ্চতর ফ্রিকোয়েন্সি তোমার শরীরের ভেতরের জলের সাথে রেজোন্যান্স বা অনুনাদ তৈরি করে। এটি তোমার চেতনার স্তরকে মুহূর্তেই বদলে দিতে পারে। একেই প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে পবিত্রতা। অনেকেই ভাবেন ভাগ্য মানে বাইরের কোনো শক্তি, কিন্তু প্রাচীন জ্ঞান বলে তোমার ভাগ্য হলো তোমার অবচেতন মনের প্রোগ্রামিং। আর তোমার শরীরের জল হলো সেই সফটওয়্যার যা তোমার এই প্রোগ্রামিংকে বয়ে নিয়ে চলে। যখন তুমি নির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা ভেবে প্রতিদিন জল পান করো, তখন সেই জলের অণুগুলো তোমার সংকল্পের তথ্যে চার্জড হয়ে যায়। যেহেতু তোমার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র মূলত জল দিয়ে তৈরি, তাই এই চার্জের জল সরাসরি তোমার অবচেতন মনে সেই সংকল্পকে গেঁথে দেয়। তুমি যা হতে চাও বা যা পেতে চাও, জল পান করার সময় সেই সফলতার অনুভূতি মনে আনো। একে বলা হয় ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক। এটি কোনো জাদু নয়, এটি হলো তোমার শরীরের ভেতরের তথ্যভাণ্ডারকে নতুন করে সাজানোর একটি বৈজ্ঞানিক পদ্ধতি। আমরা যেখানে বাস করি সেই জায়গার পরিবেশও আমাদের শরীরের জলকে প্রভাবিত করে। তুমি কি লক্ষ্য করেছ, পাহাড়ের ধারে বা বনের কাছে গেলে তোমার মন কেন শান্ত হয়ে যায়? কারণ সেখানকার জলীয় বাষ্প এবং বাতাসে নেগেটিভ আয়ন বেশি থাকে। অন্যদিকে শহর বা ঘিঞ্জি এলাকায় মোবাইল টাওয়ারের রেডিয়েশন এবং যান্ত্রিক শব্দ আমাদের শরীরের জলের ভারসাম্য নষ্ট করে। বিজ্ঞানে একে বলা হয় ইলেকট্রোশক। এই রেডিয়েশন জলের প্রাকৃতিক হেক্সাগোনাল গঠনকে ভেঙে দেয়। তাই যদি সম্ভব হয়,
বাড়িতে প্রচুর ইনডোর প্ল্যান্ট বা গাছ রাখো। গাছ জলকে বিশুদ্ধ করার পাশাপাশি তার চারপাশের শক্তিকেও পরিশীলিত করে, যা তোমার শরীরের জলের ওপর একটি রক্ষাকবচ হিসেবে কাজ করবে। পৃথিবীর প্রাচীনতম সংস্কৃতিগুলোতে জলকে মা হিসেবে সম্বোধন করা হয়। আধুনিক মানুষ জলকে কেবল একটি সম্পদ বা রিসোর্স হিসেবে দেখে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই হল সুস্থতার মূল চাবিকাঠি। তুমি যখন স্নান করো তখন কি কেবল শরীর পরিষ্কার করছো? একদম না। জল তোমার শরীরের চারপাশের নেতিবাচক শক্তি বা আভা পরিষ্কার করে। তুমি যদি স্নানের সময় মনে মনে বলো, আমার শরীরের সমস্ত রোগ এবং বিষ এই জলের সাথে ধুয়ে যাচ্ছে, তবে দেখবে স্নান শেষে তুমি শুধু সতেজ নয়, মানসিকভাবে অনেক হালকা বোধ করছো। এটিই হলো জলের ক্লেনজিং পাওয়ার। তুমি হয়তো ভাবছো জলের এই সফর এখানেই শেষ, কিন্তু না। জলের এই রহস্য মানুষের জন্মের আগে থেকে শুরু হয়ে মৃত্যুর পরেও চলতে থাকে। আমাদের পূর্বপুরুষরা কেন শ্মশানে বা কবরের পাশে জল নিয়ে বিশেষ আচার পালন করতেন? জলের সাথে আত্মার বা চেতনার সেই বিমূর্ত সংযোগ কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের এই আধুনিক জীবনে, এই সিমেন্ট কংক্রিটের জঙ্গলে বসেও কি আমরা জলের সেই অকাল্ট বা গোপন ক্ষমতাকে পুরোপুরি জাগ্রত করতে পারি? আধুনিক বিজ্ঞান বলে, বার্ধক্য হল শরীরের কোষগুলো ধীরে ধীরে জল শুকিয়ে যাওয়া বা সংকুচিত হওয়া। নবজাতক শিশুর শরীরে জলের পরিমাণ থাকে প্রায় ৮০ থেকে ৮৫%, যা বৃদ্ধ বয়সে এসে ৫০ থেকে ৫৫% নেমে দাঁড়ায়। যোগীরা কিভাবে শত বছর সুস্থ এবং সতেজ থাকেন? তার রহস্য হল তারা জলকে কোষের গভীরে পৌঁছে দেওয়ার কৌশল জানেন। আমরা যে জল খাই তার বেশিরভাগই শরীর থেকে বেরিয়ে যায়, কোষের ভেতরে প্রবেশ করতে পারে না। কিন্তু যখন জলকে সঠিক কম্পন এবং তাপমাত্রায়, অর্থাৎ শরীরের তাপমাত্রার সমান গ্রহণ করা হয়, তখন তা সুপার হাইড্রেশন তৈরি করে। এই জল কোষের ডিএনএর চারপাশের সুরক্ষা কবচকে ক্ষয়ে যাওয়া থেকে রক্ষা করে। ফলে বয়স বাড়লেও শরীরের সজীবতা হারিয়ে যায় না। কেন হিন্দু ধর্মে মৃত্যুর পর অস্থি বিসর্জন গঙ্গায় দেওয়া হয়? বা কেন ইসলামে জমজমের জলকে অত্যন্ত বরকতময় মনে করা হয়? কেন মৃত্যুর মুহূর্তে মানুষের মুখে জল দেওয়ার প্রথা প্রায় প্রতিটি সংস্কৃতিতেই আছে? এর পেছনে রয়েছে এক চাঞ্চল্যকর তত্ত্ব: জল হল তথ্যের বাহক। শরীর ত্যাগ করার সময় মানুষের শেষ স্মৃতির নির্যাসটি তার শরীরের জলের মধ্যে সঞ্চিত থাকে। বিসর্জনের মাধ্যমে সেই স্মৃতির শক্তিকে প্রকৃতির বৃহত্তর জলরাশির সাথে মিশিয়ে দেওয়া হয়, যাতে সেই চেতনার মুক্তি ঘটে। আধুনিক বিজ্ঞানের ওয়াটার মেমরি তত্ত্ব আজ স্বীকার করছে যে জল মহাবিশ্বের যে কোনো কোণ থেকে তথ্য গ্রহণ এবং প্রেরণ করতে সক্ষম। তুমি যখন জল পান করছো, তখন তুমি আসলে মহাবিশ্বের এক বিশাল লাইব্রেরি থেকে তথ্য পান করছো। বন্ধুরা, আজকের এই আলোচনার পর আশা করি তুমি যখন পরের বার জলের গ্লাসটি হাতে ধরবে, তখন তুমি কেবল একটি তরল পদার্থ দেখবে না, তুমি দেখবে তোমার অস্তিত্বের ৭০% আয়না। মনে রেখো, জল হলো এক সংবেদনশীল সত্তা। তুমি তাকে যেভাবে দেখবে, সে তোমার শরীরে গিয়ে ঠিক সেইভাবেই প্রতিক্রিয়া দেখাবে। তাই সুস্থ ও দীর্ঘায়ু হওয়ার জন্য এই ৩টি কাজ অন্তত শুরু করো। ১. শ্রদ্ধা। জল পান করার আগে অন্তত ১ মুহূর্ত তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। ২. ধৈর্য। বসে শান্ত মনে লালার সাথে মিশিয়ে ছোট ছোট চুমুকে জল পান করো। ৩. প্রকৃতি। প্লাস্টিক ত্যাগ করে মাটির বা তামার পাত্র ব্যবহার করার চেষ্টা করো। জল যদি অসম্ভব বা অঘটন ঘটনাকেও ঘটাতে সক্ষম করতে পারে, তবে তা তোমার শরীরের ভেতর অলৌকিক পরিবর্তন আনতে পারে। তুমি জলকে যেভাবে রক্ষা করবে, জলও তোমার প্রাণকে সেভাবেই রক্ষা করবে। কারণ জলই জীবন, আর সেই জীবনই হলো অমৃত। শেষ কথা, বিজ্ঞান আমাদের জানাচ্ছে কিভাবে বাঁচতে হয়, আর আমাদের প্রাচীন শাস্ত্র শেখাচ্ছে কেন ও কোন চেতনায় বাঁচতে হয়। এই দুয়ের মিলনেই গড়ে ওঠে এক পূর্ণাঙ্গ জীবন। তুমি আজ থেকে জলের সাথে তোমার সম্পর্ক বদলে ফেলো, দেখবে তোমার শরীর এবং মন নিজে থেকেই বদলে যেতে শুরু করেছে। তোমার ভেতরের সেই অমৃতত্ব জেগে উঠুক। সুস্থ থেকো, সচেতন থেকো।